কানপুর টেস্ট বাঁচাতে পারল না বাংলা, টাইগারদের হোয়াইট ওয়াশ করলো ইন্ডিয়া। ওভারের হিসেবে 2 দিনও টিকতে পারেনি শান্তরা, হাতুরুর কাছে নেই পরিষ্কার কোনো ব্যাখ্যা। টি-20 সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা, তানজিম সাকিব দিয়ে গেলেন ভালো খেলার বার্তা। রাজনৈতিক পরিচয় ফেডারেশনে থাকার দিন শেষ হচ্ছে, সার্চ কমিটি যোগ্য সংগঠক খুঁজে বের করছে। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। 2.5 দিনেও কানপুর টেস্ট বাঁচাতে পারল না বাংলাদেশ। ভারতের কাছে 7 উইকেটে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। গ্রিন পার্কে শেষ দিন প্রথম সেশনে 146 রানে অল আউট হয় বাংলাদেশ। 95 রানের টার্গেট জয়সওয়ালের 50-তে মাত্র 18 ওভারেই ছুঁয়ে ফেলে রোহিতরা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। বহুল প্রচলিত একটা প্রবাদ আছে যে নিজের সাহায্য করে না, ভাগ্য তার সঙ্গ দেয় না। কানপুর টেস্টে শান্তরা সেটাই প্রমাণ করলেন। 2.5 দিনের খেলা বৃষ্টিতে নষ্ট হবার পরেও ম্যাচ হারলেন অবিশ্বাস্যভাবে। আর অন্যদিকে মাত্র 6 সেশনে টেস্ট জিতে ভারতীয় শিবিরে স্বস্তির হাসি। অথচ বাংলাদেশের সামনে ছিল সহজ হিসাব, 8 উইকেট নিয়ে কোন রকমে দিনটা পার করা। কিন্তু শুরুতেই হতাশ করেন মমিনুল। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান এবার 2 রানে আউট। বরাবরের মতো ক্রাইসিস ম্যানেজমেন্টে ব্যর্থ ছিলেন শান্ত। 37 বল খেলার পরেও জাদেজার বলে 19 রানে হন ডিরেক্ট বোল্ড। আসা যাওয়ার মাঝে কিছুটা ব্যতিক্রম ছিলেন সাদমান। জাদেজার বলে লং অন দিয়ে সিঙ্গেলস বের করে তুলে নেন নিজের চতুর্থ টেস্ট 50। তবে কে জানতো এই 50তেই সাদমান শেষ করবেন তার দায়িত্ব। পরের ওভারেই আকাশদ্বীপের বলে আউট টাইগার ওপেনার। হার যখন অনেকটাই নিয়তি, তখন লিটনও বেশিক্ষণ সময় নেননি। জাদেজাকে উইকেট দিয়ে ড্রেসিং রুমে ফেরেন মাত্র 1 রানে। অবশ্য কিছু করে দেখানোর সুযোগ পেয়েছিলেন সাকিব, কিন্তু টাইগার অলরাউন্ডার তার হিরোইক ক্যারিয়ারের সম্ভাব্য শেষটা করলেন বিগ 0 দিয়ে। টপ আর মিডল অর্ডার যখন ব্যর্থ, তখন মিরাজের 9 রানে ফিরে আসা অভিযোগ তোলার সুযোগ দেয় না। শেষটায় 37 রানে বুমরার বলে মুশফিক বোল্ড হলে বাংলাদেশের ইনিংস থামে 146 রানে। 95 রানের টার্গেটে শুরু থেকেই মারমুখী ছিল ভারত। মাঝে রোহিত, গিল আর জয়সওয়ালের উইকেট জয় থেকে ভারতের দূরত্ব বাড়িয়েছে মাত্র কয়েক মিনিট। আউট হলেও 45 বলে 51 রানের ইনিংসে ভারতের জয়ের রাস্তা সহজ করে গিয়েছিলেন যশস্বী। ভারত 7 উইকেটে ম্যাচ জিতে সিরিজ ঘরে তোলে 2-0 ব্যবধানে। অন্যদিকে পাকিস্তান সিরিজের পর বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে যে আশার সঞ্চার হয়েছিল, তা মুখ থুবড়ে পড়ে 1 মাসের কম সময়ে। পার্থবণিক, 71। নতুন করে টাইগারদের টেস্ট খেলা শেখালো ভারত। ওভারের হিসেবে শান্তরা টিম ইন্ডিয়ার সামনে 2 দিনও টিকতে পারেনি। হাতুরুর কাছে এমন হারের পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই। স্পটলাইটে থাকলেও সাকিব আলো কাটতে পারেননি। কষ্টের স্মৃতি সঙ্গী করেই কি তবে টেস্টকে বিদায় বললেন সাকিব? কানপুর থেকে নাইয়ান মিন জসিমের পাঠানো রিপোর্ট। নিজের শেষটায় 0 দিয়েই নিজের শূন্যতার গল্পটা লিখে গেলেন সাকিব আল হাসান। টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে 0 রান। ঠিক কাকতালীয়ভাবে টি-20 ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচটাতেও আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন 0। নিজের শেষ টেস্টেও 0 হাতে ফিরছেন। বাংলাদেশ যেভাবে হেরেছে সেটা সাকিব আল হাসানের জন্য একেবারেই সুখকর কোনো স্মৃতি হয়ে থাকবে না। সাকিবকে বিদায় বেলায় সংবর্ধনা বা সম্মাননা জানিয়েছে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা। তাদের সেই শেষ সুযোগটা হয়তো বা হবে না দেশের মাটিতে সাকিব আল হাসানকে বিদায় জানানোর, যেমনটা কোটি ভক্তের সাকিবকে এই বিদায় সংবর্ধনা জানানোর সুযোগ নাও মিলতে পারে। তবে চন্ডিকা হাথুরু সিংহে একটা রহস্য রেখে দিয়েছেন। বলছেন এই কানপুরেই সাকিব আল হাসান শেষ টেস্টটা খেলেননি, খেলতে পারেন মিরপুরে। I haven't heard anything that
to effect to say that that's the last time. I think he's playing, as far as I know, he's playing the South Africa series. যদি সত্যি এই টেস্টটা সাকিবের শেষ টেস্ট হয়ে থাকে তবে এই ছবিটা হয়ে থাকবে তার সেরা স্মৃতি। ভারতের লেজেন্ড বিরাট কোহলির কাছ থেকে পাওয়া ব্যাট, নিজের ড্রেসিং রুম থেকে এসে সাকিবকে এই ব্যাটটা উপহার দিয়ে গেছেন। এই ছবিটা যতদিন সাকিবের স্মৃতিতে থাকবে, পাশাপাশি একটা দুঃসহ স্মৃতিও কিন্তু থাকবে যে টেস্টটায় বাংলাদেশ দুদিনেরও কম সময়ে হেরে গেছে ওভারের হিসেবে। দুদিনে 90-90 180 ওভার খেলা হবার কথা, কিন্তু এই ম্যাচটা শেষ হয়েছে 173 ওভার 2 বলে। এত বাজে একটা টেস্টে বাংলাদেশের হারের কোনো ব্যাখ্যা কি হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের কাছে আছে? I think we were outplayed this series completely, and then I can see the difference in the skill level as well. So we need to improve. Saying that, we didn't play to our best potential. We were disappointed that, but it's not about we are improving, knowing that how much we need to improve on this group. This is the top. বাংলাদেশ ঠিক যেই সময়টায় এই টেস্ট ম্যাচটা হেরে গেছে, ঠিক ওই সময়টায় ভারতের বিমানে চড়েছে টি-20 দলের ক্রিকেটাররা। মুখে হাসি, তবে একেবারেই স্বস্তিতে নেই, কারণ বাংলাদেশ এই টেস্ট সিরিজে যেভাবে হেরেছে তাতে করে এই দলে থাকা কিংবা টি-20 দলে থাকা ক্রিকেটারদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও যে আঁচড় পড়বে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তবে শর্টার ফরম্যাট, ভিন্ন ক্রিকেট, ভিন্ন আমেজ, সেই ভিন্ন আমেজে বাংলাদেশ যদি ভিন্ন ক্রিকেটটা খেলতে পারে, এখানকার যে দুঃখটা, কষ্টটা, সেটা হয়তো বা কিছুটা হলেও মুছে যাবে। নাহিয়ান বিন জসিম, 71, কানপুর, ভারত। প্রয়োজন বুঝে গিয়ার চেঞ্জ, এক এক সেশনে এক এক রকম ছক, দুই টেস্টেই ভারতীয়রা বুঝিয়ে দিয়েছে আধুনিক টেস্ট ক্রিকেটে তারাই বেস্ট। চেন্নাইয়ের পর কানপুরেও টাইগারদের বড় ব্যবধানে হারার কারণ ব্যাটারদের চরম ব্যর্থতা। কানপুর থেকে টেস্ট সিরিজের প্রাপ্তি অপ্রাপ্তি তুলে ধরছেন সাইফুল রূপক। কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, কারণ রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। সো আমরা যদি 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। বাংলাদেশ অধিনায়কের যেমন কথা তেমন কাজ। দেশ ছাড়ার আগে বলেছিলেন ভারতের প্রতিটা টেস্টে আসলে শেষ দিন পর্যন্ত লড়াই করতে চান, বাংলাদেশ প্রতিরোধ গড়তে চায়। কানপুর টেস্টে কিন্তু রেজাল্ট হয়েছে পঞ্চম দিনে সেকেন্ড সেশনে, তবে প্রতিরোধ করতে পারেনি, লড়াই করতে পারেনি টাইগাররা। উল্টো 2 দিনে এই টেস্ট ম্যাচ হেরেছে। বৃষ্টিতে এবং বাজে আউটফিল্ডের কারণে এই টেস্টের আড়াই দিন তো ভেসেই গেছে। দ্বিতীয় টেস্টে মাত্র 173.2 ওভার খেলা হয়েছে, যেখানে 2 দিনে খেলা হয় 180 ওভার। চেন্নাই টেস্টে বাংলাদেশ আসলে পর্যুদস্ত হয়েছে, যেখানে 3.5 দিনে খেলা শেষ। ফলোয়ানে পড়েছিল বাংলাদেশ, ফলোয়ান দেয়নি রোহিত শর্মা গম্ভীররা। সেখানে ফলোয়ান দিলে হয়তো সেই টেস্টও আড়াই দিন 3 দিনে শেষ হয়ে যেত। বিদেশের মাটিতে, ভারতের মাটিতে বাংলাদেশ যতবারই টেস্ট খেলেছে দুঃস্মৃতি। 1 মাস আগে পাকিস্তানে লড়াই করে পাকিস্তানকে ভালোভাবে সহজভাবে কিন্তু বাংলাদেশ 2 টেস্টে হারিয়েছে। ভারতে কেন ব্যর্থ হলো? বিশেষ করে বলতে হয় ব্যাটাররা দলকে ডুবিয়েছে। পাকিস্তানে বাংলাদেশের সাকসেস হওয়ার পেছনে ব্যাটারদের বড় কৃতিত্ব ছিল। মুশফিকুর রহিম সেঞ্চুরি হাঁকিয়েছেন 191 রান, 200-র কাছাকাছি। আরেক টেস্টে লিটন কুমার দাস সেঞ্চুরি হাঁকিয়েছেন। 2 টেস্টেই মেহেদী হাসান মিরাজের 50 ছিল, মুমিনুলের 50 ছিল। দলগতভাবে আসলে এক এক সময় এক এক ব্যাটাররা দলের জন্য রান করেছেন, বোলাররাও নৈপুণ্য দেখিয়েছে। ভারতের মাটিতে এই 2 টেস্টে বাংলাদেশের সেরা প্রাপ্তি বলা যায় প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা, যেখানে ভারতীয় টপ অর্ডারকে ভেঙে চুরে দেয় বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ব্যাটাররা মোটা দাগে ব্যর্থ হয়েছে 2 টেস্টের 4 ইনিংসে। বিশেষ করে মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদী মিরাজ, কারোই কোনো 50 নেই। 2 টেস্টে বাংলাদেশের 50 কেবল 2টো, একটা সেঞ্চুরি। এই জায়গাটাতেই বাংলাদেশের ডাউনফল। ব্যাটাররা টিকছে না বেশিক্ষণ, আবার যারা টিকে যাচ্ছে ক্রিজে সেট হচ্ছে, 20-30 বল খেলছে কিংবা 20-30 রান করে অদ্ভুত শট খেলে আউট হয়ে যাচ্ছে, ক্যাচ তুলে দিচ্ছে বা রিভার্স সুইপ খেলছে। বাংলাদেশের শট সিলেকশন, ব্যাটারদের বল সিলেকশন কিংবা ম্যাচ অ্যাওয়ারনেসে অনেক ঘাটতি লক্ষ্য করা গেছে, যেখানে ভারতীয়রা যারা সেট হচ্ছে তারা কিন্তু দলের জন্য ভালো কন্ট্রিবিউট করছে, দলের রানটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। গেল 2টা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত খেলেছে, রানার্স আপ হয়েছে। র্যাঙ্কিংয়ে বরাবরই তারা উপরের দিকে থাকে। এই 2টা টেস্ট ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা, টিম ম্যানেজমেন্ট কিন্তু ভারতীয় কোচ, ক্যাপ্টেন বা তাদের স্ট্র্যাটেজি দেখে অনেক কিছু শিখতে পেরেছে। বিশেষ করে কানপুর টেস্ট আড়াই দিন খেলা হয়নি বৃষ্টি এবং বাজে আউটফিল্ডের কারণে। তারপর ভারতীয় বোলাররা যে আক্রমণাত্মক স্টাইলে বোলিং করেছে, তারপর রোহিত, জয়সওয়াল যারা ব্যাটিংয়ে নেমেছে
এগ্রেসিভ ব্যাটিং করে বাংলাদেশের রানটাকে টপকে গিয়ে যে জয়ের লক্ষ্যটা দেখিয়েছে, যে তাদের তাড়না কতটা আসলে ফুল পয়েন্ট নেয়ার, এবং এই দুদিনের ম্যাচেও যে তারা রেজাল্ট বের করে আনার যে তাড়না দেখিয়েছে, এটাই কিন্তু অনেক সিগনিফিকেন্ট বিষয়। 24 বছর ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন অব্দি ভারতের বিপক্ষে সাদা পোশাকে কোনো ম্যাচই জিতেনি টাইগাররা। আরো একটা দলের বিপক্ষে আসলে জয়ের দেখা পায়নি বাংলাদেশ ক্রিকেট দল, সেই দলটার নাম সাউথ আফ্রিকা। দিন 20 পরেই প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে জোড়া টেস্ট। নিশ্চয়ই পাকিস্তানে যে ফলটা করেছে সেই ফলটাই সাউথ আফ্রিকার বিপক্ষে দেখাতে চাইবে মুশফিকুর রহিম, লিটন কুমার দাসরা। হয়তো ভুলে যেতে চাইবে ভারতে এই বাজে স্মৃতিটা। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত। বিদায় বেলায় বিরাট কোহলি পিঠ চাপড়ে দিলেও বাংলাদেশকে কি দিতে পারলো? দোষটা যদি হয় শুধু সাকিবেরই, তাহলে সবচাইতে বড় ক্ষতি কোটি ক্রিকেট ভক্তদের, যাদের ক্রিকেট খেলার প্রেমে পড়া 75 নম্বর জার্সির কারণে। জীবনের সম্ভাব্য শেষ টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার সাকিবকে খেলা যুগের শ্রদ্ধা। বিদায় বেলায় স্মৃতি গল্প মাহদি হাসানের কাছে। যে পতাকার জন্য আপনি লড়লেন 18টা বছর, আজ সেই পতাকায় পারছেন না দাঁড়াতে, নিতে পারছেন না শেষ বিদায়। এক জীবনে এর চাইতে বড় আক্ষেপ কিংবা বেদনা আর কি কিছু হতে পারে? দোষটা কার? থাকতেই পারে অনেক যুক্তি, খানিকটা পাল্টা যুক্তি, অনন্ত ব্যাখ্যা। তর্কযুক্তি মেনে যদি ধরেও নেই সব দোষ সাকিবেরই, তবু এখন থেকে বহু বছর পরে যখন এই ইতিহাসটা ক্রিকেটার সাকিবকে মনে রাখার মতো একটা গুড বাই না বলতে পারার প্রেক্ষাপটটা আসবে সামনে, আক্ষেপ কি হারিয়ে যাওয়া শৈশবের মতো বুকের বাম দিকে মোচড় দেবে না একটু? কতজন কৈশোর থেকে যৌবনে গিয়েছিল সাকিবের শুরুতে, আর এই শেষের বেলায় জীবনের মধ্য গগনে জীবনের সব ভালোবাসাই কি যুক্তি নিয়মের লাইনে দাঁড়িয়েছিল? বিদায়টা রূপকথার মতো না হলেও ক্যারিয়ারটা তো তাই ছিল। ক্রিকেট রূপকথার রাজপুত্র স্বয়ং বিরাট কোহলি আরেক রাজপুত্রের মূল্যটা তাই হয়তো জানেন। সম্মানের প্রতীক হিসেবে নিজের সই করা একটা ব্যাট যে দিয়েছেন, সেটা সবার আগে খবর দেওয়ার লাগাতার প্রতিযোগিতায় সামাজিক যোগাযোগে সয়লাভ। নিউজের বাইরে চোখটা বন্ধ করে ক্রিকেটার সাকিবকে মনে করলে গ্রাস করে 18 বছরের স্মৃতিগুলো সিনেমার ট্রেলারের মতো। বিরাট কেন, বাংলাদেশ কেন সাকিবকে পিঠ চাপড়ে দিতে পারল না? সাকিব কেন বলার সুযোগ করে দিলেন না ওয়েল ডান, অনন্ত শ্রদ্ধা, আপনাকে অনেক অনেক সম্মান? গুণীর গুণ করতে পারে না, নাকি গুণী ধরে রাখতে পারে না তার গুণ? যুক্তি আর আবেগের দ্বন্দ্ব বাঙালি জীবনে কখনো কখনো ছেলেবেলার পিথাগোরাসের উপপাদ্যের মতো জটিল, কমপ্লিকেটেড। মাহদি হাসান, 71। ভারতের বিপক্ষে 2 টেস্টে শোচনীয় হারের পর টি-20 দিয়ে ঘুরে দাঁড়াবে টাইগাররা, বলেছেন টি-20 দলে ডাক পাওয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী পেসার তানজিম সাকিব। ভারতের সাথে 3 ম্যাচে টি-20-র জন্য দেশ ছাড়ার আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে এমন মন্তব্য করেছেন সাকিব। এছাড়া এদিন দলের সাথে ভারতের বিমান ধরেছেন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা আর এক পেসার ইবাদত হোসেনও। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। বলবো আমরা সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখবো। সাদা পোশাকের রঙিন চশমা চোখে ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টিম বাসে ইবাদত হোসেন। টিম ইন্ডিয়ার বিপক্ষে টি-20 দলে না থাকলেও হৃদয় ইমনদের বিমান সঙ্গী হয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এই পেসার। মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশ্যে টি-20 সিরিজে যোগ দিতে দেশ ছেড়েছে 11 টাইগার ক্রিকেটার। মাহমুদুল্লাহ মুস্তাফিজদের দেখা না মিললেও হোম অফ ক্রিকেট থেকেই ভারতের বিমান ধরেছেন হৃদয়, সাকিব, রিশাদরা। কানপুরে সাদা পোশাকের ক্রিকেটে টাইগাররা যেন হারিয়ে ফেলেছে নিজেদের মনোবল। 2 টেস্টে ব্যাটারদের ব্যর্থতা সঙ্গী করেছে ভারতের মাটিতে লজ্জার পরাজয়। তবে টি-20 দলে যুক্ত হওয়া সাকিবের কণ্ঠে যেন মিলেছে ঘুরে দাঁড়াবার তাড়না। ভারতের বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ইউনিটে এগিয়ে থেকেই খেলতে নামবে টাইগাররা। আপনি যদি এভাবে কম্পেয়ার করেন, আমরা বলবো আমরা সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখবো এবং আমরা সব দিক থেকে আমরা 100% চেষ্টা করবো। একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতে। সো ওই দিক থেকে আমাদের ফোকাস থাকবে, আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি। কানপুরে সাকিবের অবসর যেন টাইগার ক্রিকেটে ছিল বিনা মেঘে বজ্রপাত। 2 ফরম্যাটে টানা 18 বছরের রাজত্ব ছাড়ার ঘোষণাটা ভারতের মাটিতেই দিয়েছেন বাংলার নবাব। দীর্ঘ সময় সাকিবের ওপর এই অভ্যস্ততা ভোগাবে বাংলাকেও, মানছেন জুনিয়র সাকিব নিজেও।
অবশ্যই করবে। সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত। আমরা ওই জায়গাতে অন্য শূন্যতা ফিল করব, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপ আমরা পূরণ করতে পারি। রেদওয়ান শাওন, ৭১। রাজনৈতিক পরিচয়ে ক্রীড়া ফেডারেশনে থাকার দিন শেষ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটি খুঁজে বের করছেন যোগ্য সংগঠকদের। ফেডারেশনগুলোর সাথে চলছে বৈঠক। আগামী সপ্তাহের মধ্যেই সুপারিশ করা হবে বেশ কয়েকটা অ্যাডহক কমিটি। অর্ণবাপী রিপোর্ট। খেলা যোগ্যরা পাবে কাজের স্বাধীনতা, কেটে যাবে বন্দি দশা। ক্রীড়া মন্ত্রণালয় যাদের ওপর রেখেছে আস্থা, তারা মেধা শ্রম দিয়ে সেই লক্ষ্য পূরণে করে যাচ্ছেন সর্বোচ্চ চেষ্টা। সার্চ কমিটি নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে ফেডারেশনগুলোর সাথে। মোটামুটিভাবে দক্ষ এবং খেলাটার সাথে ইনভলভ এরকম কাউকে দিয়ে আমরা ইন্টারিম বেসিসে কমিটি করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করব। ইন দ্য মিন টাইম আমরা চেষ্টা করব যে একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করে দেওয়ার জন্য প্রত্যেকটা ফেডারেশনকে, যাতে বেসড অন দ্যাট পরবর্তীতে দীর্ঘমেয়াদে তারা তাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং সম্ভব হলে যত দ্রুত একটা নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে ফেডারেশনটাকে বা সংশ্লিষ্ট খেলাটাকে এগিয়ে। ক্রীড়া ফেডারেশনগুলোতে গতি আনতে গুরুত্ব দেওয়া হচ্ছে সবার মতামতকে। কোচ, খেলোয়াড় থেকে সংগঠক, স্ব ডিসিপ্লিনের যোগ্য মানুষরাই থাকবেন অ্যাডহক কমিটিতে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দিনের পর দিন চেয়ার দখল করে রাখার দিন শেষ। কিছু লোকের রাজনৈতিক পরিচয়ে অনেকে ফেডারেশনে ছিলেন, হয়তোবা তাদের তেমনটা গুরুত্ব এখানে ছিল না, কিন্তু তারা চেয়ারে অধিষ্ঠ ছিলেন। সেই জায়গাগুলো হয়তোবা আমরা বিবেচনায় নিয়েছি। তাদেরকে হয়তোবা কিছু কিছু জায়গায় আমাদেরকে ছাড়তে হচ্ছে। তাদেরকে যখন আমরা রিলিজ করছি সেই জায়গাগুলো পূরণ করার জন্য এখন পর্যন্ত যাদেরকে আমরা পাচ্ছি নিউট্রাল, কোনো বিতর্ক নাই, তাদেরকে আনার চেষ্টা করছি। মঙ্গলবার সার্চ কমিটি মত বিনিময় সভা করে বাংলাদেশ হকি ফেডারেশন, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার এবং দাবা ফেডারেশনের সাথে। অর্ণব বাপি, ৭১। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রাতে মাঠে নামছে জায়ান্ট সব ক্লাব। আর্সেনালের মাঠে গিয়ে লড়বে প্যারিস সেন্ট জার্মেই। এসি মিলানের প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন। ইন্টার মিলান ঘরের মাঠে লড়বে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে। স্লোভান ব্রাটিস্লাভার মোকাবেলা করবে ম্যানচেস্টার সিটি। আর ঘরের মাঠে বার্সেলোনা খেলবে ইয়ং বয়েজের বিপক্ষে। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। শনির দশা বুঝি একেই বলে। লা লিগায় বার্সেলোনা যেন উড়ছিল, সেই তারাই কিনা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকোর মতো দলের কাছে হেরে বসলো। তারা হয়ে গেল দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ ক্লাব প্রতিযোগিতায় এক দুটো ম্যাচে পা তো ফসকাতেই পারে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে নামার আগে কোথায় লা লিগায় ওসাসুনাকে হারিয়ে নিজেদের একটু ঝালাই করে নেবে, উল্টো তাদের মাঠ থেকে ৪-২ গোলে হেরে বাড়ি ফিরল হান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগে চলতি সিজনে এটাই তাদের প্রথম হার। আত্মবিশ্বাস অর্জনের চেয়ে সেটা উল্টো খুইয়ে বসলো না তো বার্সা। এত হতাশার মধ্যে কাতালানদের নয়া বস ফ্লিকের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এরিক গার্সিয়ার সাসপেনশন। ইউসিএল এর গেল ম্যাচে সে লাল কার্ড দেখায় বিপদ বেড়েছে। তার সাথে ফ্রন্টলাইন প্লেয়ারদের মধ্যে আরও ৭ জন ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা মিস করছেন। তালিকায় রোনাল্ড আরোহো, গ্যাভি আর টের স্টেগেনও আছেন। সব মিলিয়ে বেহাল বার্সার সামনে অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। তবে ফ্রেঞ্চ লিগ সাইড পিএসজির ক্রাইসিসটা ভিন্ন। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের মাঠে বিগ ক্ল্যাশ। তার আগে দলের মধ্যে তুমুল গোলযোগ। ডিসিপ্লিনারি ইস্যুতে সিনিয়র প্লেয়ার উসমান দেমবেলেকে বাদ দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। কোচ লুইস এনরিকে প্রেস মিটে এসে বলেছেন তাতে দেমবেলের কোনো বাকবিতণ্ডা হয়নি, ওকে বাইরে রাখা হয়েছে কেবল দলের ভালোর জন্য। এবারের চ্যাম্পিয়ন্স লিগটা জিরোনার বিপক্ষে জয় দিয়ে শুরু করা গেছে বটে, তবে প্যারিসিয়ানদের জন্য আর্সেনালের বিপক্ষে পরীক্ষাটা মোটেও সহজ হচ্ছে না। ওদিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিও ব্যাপক চাপে। গেল ৪ ম্যাচের মধ্যে মাত্র একটাই জিততে পেরেছে পেপ গার্দিওলার দল। ওদের জন্য এমন কিছু বেশ বিরল ঘটনাই বটে। ইউসিএল এর শুরুটাও তারা করেছে ইন্টার মিলানের সাথে গোলশূন্য ড্র করে। এই হাল নিয়ে প্রথমবারের মতো স্লোভাকিয়াতে সিটিজেনরা। দেশটার ক্লাব স্লোভান ব্রাটিস্লাভার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের এবারের ম্যাচটা খেলবে ওরা। সিটিজেন বস পেপ গার্দিওলা মিস করছেন মিডফিল্ডার রদ্রিকে।
হাঁটুর ইনজুরিতে সিজনটাই শেষ তার। ফিল ফোডেন ফিরলেও কেভিন ডি ব্রুইনার সার্ভিস মিলছে না। ইনজুরিতে নাথান আইক আর অস্কার ববও সাইড লাইনে। এত প্রেসার এবার অপরিচিত কন্ডিশনে কিভাবে ম্যানচেস্টার সিটি সামাল দেয় সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, ৭১। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে আটক করেছে র্যাব। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকার হামলা, আক্রমণ, হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনে ৫ই আগস্ট দেশ ছাড়েন সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা। নেতাকর্মীরা পালানোর সুযোগ পাননি। আনিসুল হক, সালমান এফ রহমানরা পালাতে গিয়ে ধরা পড়েন। একের পর এক খুনের মামলার আসামি ও স্বৈরাচারী সরকারের দোষরদের গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী। সেই ধারাবাহিকতায় ধরা পড়লেন সালাম মুর্শিদি। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন সালাম মুর্শিদি। ফিফাও জরিমানা করেছিলেন নানা অনিয়ম, দুর্নীতির কারণে। অর্ণব বাপি, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।